আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুলু আবাসেদ খান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত। নুলু আবাসেদ খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আজকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের চ্যাপ্টারে হিসাব সমীকরণের প্রভাব নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পুরা হিসাব সমীকরণের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর একটি ব্যাখ্যা করেছি। আজকে আমি সেই হিসাব সমীকরণের যে প্রভাব, কিভাবে প্রভাব বিস্তার করে সেই জিনিসটা আজকে আলোচনা করব। হিসাব সমীকরণের যে তিনটি উপাদান আমি এখানে লিখে রেখেছি। এ সমান এল যোগ টি, তার মানে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন এই তিনটা উপাদান কিভাবে লেনদেনের উপরে প্রভাব বিস্তার করে আমি একটা একটা করে বর্ণনা করছি। প্রথমেই যেটা যে মোট সম্পদ যদি বৃদ্ধি পায়, মোট সম্পদ বৃদ্ধি পেলে দায় অথবা মালিকানা সত্ত্ব, এখানে দুটো উপাদানের যে কোনো একটি বৃদ্ধি পাবে। তাহলে মোট সম্পদ বৃদ্ধি পেলে দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। প্রথম যে প্রভাবটি আমি আলোচনা করতেছি সেটা হলো যে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সাথে সাথে এই পাশে ডান পাশে দায় অথবা মালিকানা সত্ত্ব এই দুটির যে কোনো একটি বৃদ্ধি পাবে। এই দুটির যে কোনো একটি বৃদ্ধি পাবে। যেমন একটু উদাহরণের সাহায্যে যদি দেখাই, নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। মোট সম্পদ বৃদ্ধি পেলে দায় অথবা মালিকানা সত্ত্ব যে কোনো একটি বৃদ্ধি পাবে। একটু প্রমাণ করে দেখি। নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এখানে নগদ টাকাটা হলো সম্পদ, সম্পদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নগদ টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতেছি যে নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করছে অবশ্যই ব্যবসায়ী নগদ টাকাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ টাকা হলো সম্পদ। সম্পদ কি? নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে আবার এটার মাধ্যমে কিভাবে দায় অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে একটু দেখি। মূলধন, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা সুন্দরভাবে বুঝলাম যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করায় আমার এই প্রভাবটি এখানে পরিলক্ষিত হয়েছে। নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করছে নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পাইছে, পাশাপাশি এই নগদ টাকাটা মালিকানা সত্ত্ব, মালিকের নিজস্ব টাকা সেটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বললাম যে নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করায় যে হিসাব সমীকরণের যে প্রভাব, মোট সম্পদ বৃদ্ধি পেলে অবশ্যই দায় অথবা মালিকানা সত্ত্ব যে কোনো একটি বৃদ্ধি পাবে। এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি যে দায় কিভাবে বৃদ্ধি পায় একটু দেখি, একটু দেখে নেই যে দায় কিভাবে বৃদ্ধি পেতে পারে অন্য একটা উদাহরণের মাধ্যমে। ধারে আসবাবপত্র ক্রয়, ধারে আসবাবপত্র ক্রয়, এই যে একটি উদাহরণ। এর মাধ্যমে কিভাবে সম্পদ বৃদ্ধি পায় পাশাপাশি দায় বৃদ্ধি পায়।
এখানে আসবাবপত্র হলো একটি সম্পদ। আসবাবপত্র হলো একটি সম্পদ। আসবাবপত্র যদি সম্পদ হয়, আমরা ধারেই ক্রয় করি আর নগদেই ক্রয় করি, যেভাবেই ক্রয় করি, ব্যবসায়ের ভিতরে ঢুকছে, অবশ্যই সম্পদটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে সম্পদ ব্র্যাকেটে হলো সম্পদের নামটা আসবাবপত্র, এটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে ধারে যখন আসবাবপত্র ক্রয় করছি, অবশ্যই আমাদের পাওনাদারের পরিমাণটা বাড়ছে। তাহলে পাওনাদারের পরিমাণ যদি বেড়ে থাকে, দায় ব্র্যাকেটে পাওনাদার এখানে এই উদাহরণের মাধ্যমে ধারে আসবাবপত্র ক্রয়, এখানে ধারে আসবাবপত্র ক্রয় করাতে আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পাইছে। আসবাবপত্র হলো সম্পদ, এটার সাথে মিলছে যে সম্পদ বৃদ্ধি পাইছে। পাশাপাশি আবার দায়টা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আগের উদাহরণে আমরা দেখলাম যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এই উদাহরণের মাধ্যমে দেখলাম যে দায় কিভাবে বৃদ্ধি পেয়েছে। পাওনাদার হলো দায়, দায়টা কি হয়েছে? ধারে আসবাবপত্র ক্রয় করাতে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা হিসাব সমীকরণের যে প্রথম প্রভাবটা সেটা জানলাম। যদি সম্পদ বৃদ্ধি পায়, সাথে সাথে দায় অথবা মালিকানা সত্ত্বের যে কোনো একটি বৃদ্ধি পাবে। এবার আমরা দেখব দ্বিতীয় প্রভাবটা কি। সেক্ষেত্রে মোট সম্পদ হ্রাস পেলে দায় হার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এই প্রভাবটা কি? এই প্রভাবটা হলো যদি মোট সম্পত্তি হ্রাস পায়, পাশাপাশি যদি এ হ্রাস পায়, অবশ্যই এই পাশের দুটি উপাদানের যে কোনো একটি হ্রাস পাবে, যে কোনো একটি হ্রাস পাবে। যেমন যেমন পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদারকে পরিশোধ করা হলো। এই উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আমরা একটু প্রমাণ করি। পাওনাদারকে যে পরিশোধ করা হলো 10,000 টাকা, তাহলে 90 টাকাটা কি হয়েছে? আমাদের হ্রাস পাইছে। সম্পদ নগদ হ্রাস পেয়েছে। আমরা আগে লিখেছি যে সম্পদ যদি হ্রাস পায়, তাহলে এই পাশে যে কোনো একটি উপাদান হ্রাস পাবে। সম্পদ হ্রাস পাইছে, পক্ষান্তরে এই পাশে দেখি কি হয়েছে? পাওনাদারকে যখন পরিশোধ করছে, পাওনাদার হলো দায়, পাওনাদার হ্রাস পাইছে। পাওনাদার হ্রাস পেয়েছে। তাহলে আমরা সম্পদ যদি হ্রাস পায়, তাহলে এই পাশের যে কোনো একটি হ্রাস পাবে। যদি সম্পদ বৃদ্ধি পায়, অবশ্যই এই পাশের যে কোনো একটি উপাদান বৃদ্ধি পাবে। এই দুটি আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব তৃতীয় প্রভাবে। এখানে 3 নম্বরে যেটা বলা আছে যে যদি কোনো সম্পদ, যদি একটি সম্পদ বাড়ে, অন্য সম্পদ কমবে। তার মানে কি? হিসাব সমীকরণের এক পাশ নিয়ে বিশ্লেষণ করতেছি আমরা। যদি সম্পদ এটা বাড়ে, তাহলে একটি সম্পদ যদি বাড়ে আর একটি সম্পদ কি হবে? কমবে। কারণ যদি একটি সম্পদ বাড়ে আর একটি সম্পদ যদি না কমে, তাহলে হিসাব সমীকরণটা ঠিক থাকবে না।
ঘুরে ফিরে হিসাব সমীকরণের দুই পাশে সবসময় সমান থাকবে। যদি বাম পাশে বাড়ে এ পাশে বাড়বে, এ পাশে কমলে এ পাশে কমবে। যদি একই পাশে প্রভাব বিস্তার করে তাহলে একই পাশে ওই একই যে উপাদান সম্পদ যদি বাড়ে তাহলে অন্য একটা সম্পদ কমতে হবে। যেমন নগদে যন্ত্রপাতি ক্রয়, নগদে যন্ত্রপাতি ক্রয়, এখানে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। আবার আসবাবপত্র একটা সম্পদ, এটা বৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা কি জানলাম? যদি এক পাশ প্রভাব বিস্তার করে তাহলে ওই একই উপাদান একবার বৃদ্ধি পাবে আরেকবার হ্রাস পাবে। এখানে নগদে যন্ত্রপাতি ক্রয় করাতে নগদ টাকা ব্যবসায় থেকে চলে গেছে, তার মানে কি নগদ একটা সম্পদ হ্রাস পেয়েছে। আবার পক্ষান্তরে নগদ টাকাতে যন্ত্রপাতি ক্রয় করার কারণে নগদ টাকা সম্পদ চলে গেছে ঠিকই, কিন্তু অন্য একটা সম্পদ সেটা হলো যন্ত্রপাতি, সেটা হলো যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে হিসাব সমীকরণের যে প্রভাব, যদি সমীকরণের একই পাশে একটি উপাদান হ্রাস পায় আর একটি উপাদান কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে আমরা আরো একটি প্রভাব লক্ষ্য করি। এখন আমরা হিসাব সমীকরণের ডান পাশে যে দায় মালিকানা সত্ত্ব রয়েছে এটার প্রভাব একটু দেখি। যদি মালিকানা সত্ত্ব বাড়ে, যদি মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে দায় কি হবে? কমবে। যদি দায় বাড়ে মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে দায় কি হবে? কমবে। যেমন মালিক কর্তৃক ঋণ পরিশোধ, মালিক কর্তৃক ঋণ পরিশোধ 10,000 টাকা। মালিক কর্তৃক ঋণ পরিশোধ 10,000 টাকা। মালিক তার ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসায়ের যে ঋণ আছে সেই ঋণটাকে কি করছে? পরিশোধ করছে। এর মাধ্যমে মালিকানা সত্ত্ব বাড়ছে। কিভাবে বাড়ছে দেখি। মালিকানা সত্ত্ব মানে মূলধন বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি, মালিক যেহেতু তার নিজের অর্থ ব্যবসায় আনছে তাহলে এখানে মূলধনটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি তার মালিকানা সত্ত্বের যে পরিমাণ সেটাও বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে ঋণ দায়ের উপাদান হলো ঋণ। এটা কি হয়েছে? পরিশোধ করাতে মালিকানা সত্ত্ব বাড়লে দায়টা কি হইবে? কমবে। তাহলে ঋণটা কি হয়েছে? কমছে। তাহলে এটা তারা কি বুঝলাম আমরা? যে মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে দায়টা কমবে, মালিকানা সত্ত্ব যদি বাড়ে দায়টা কমবে। এখানে মালিক কর্তৃক ঋণ পরিশোধ করাতে মালিকানা সত্ত্বের মূলধনের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ঋণটা যেহেতু পরিশোধ হয়েছে, ঋণটা হলো দায়টাও কমছে। আমরা আরো একটি প্রভাব লক্ষ্য করি। তো ভালোভাবে খেয়াল করলে তোমরা অত্যন্ত সহজভাবে লেনদেনের যে হিসাব সমীকরণের যে প্রভাব সেটা নির্ণয় করতে পারবে। ওটার মধ্যে ছিল মালিকানা সত্ত্ব বাড়লে
দায় বাড়ে। এখানে হলো বিপরীত, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায়টা কি হবে? বৃদ্ধি হবে, বৃদ্ধি পাবে। এখানে একটার সাথে আরেকটার বিপরীত সম্পর্ক। দায় যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমবে, মালিকানা সত্ত্ব যদি বাড়ে দায় কমবে, তাহলে হিসাব সমীকরণটা ঠিক থাকবে। তাছাড়া সম্ভব নয়। যেমন বাকিতে পণ্য ক্রয়, একটি উদাহরণ দিয়ে আমরা দেখাই যে বাকিতে পণ্য ক্রয় 2000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করার কারণে পাওনাদারের পরিমাণটা বৃদ্ধি পাইছে, পাওনাদারের পরিমাণটা বৃদ্ধি পাইছে। বাকিতে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে পাওনাদার বৃদ্ধি পায়। পাওনাদারটা হলো কি? দায়। আবার অন্যদিকে পণ্য ক্রয় করাতে মালিকানা সত্ত্বটা কি হয়েছে? হ্রাস পাইছে। কারণ ক্রয় একটি ব্যয়, ব্যয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অপরদিকে পাওনাদারের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। লিখি, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বটা কি? ক্রয়। এটা বাকিতে পণ্য ক্রয় করাতে মালিকানা সত্ত্বের পরিমাণটা হ্রাস পেয়েছে। অপরদিকে পাওনাদার হলো দায়, এই দায়টা বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, পাওনাদার হলো দায়, দায় বৃদ্ধি পেয়েছে। আমি কি প্রভাব আলোচনা করতেছি? যে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে অবশ্যই দায় বৃদ্ধি পাবে। বাকিতে পণ্য ক্রয় 2000 টাকা, বাকিতে পণ্য ক্রয় করাতে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? আমরা জানি যে ব্যয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ক্রয় যেহেতু ব্যয়, অতএব মালিকানা সত্ত্বটা হ্রাস পেয়েছে। অপরদিকে আমরা ক্রয়টা কিভাবে করছি? বাকিতে ক্রয় করছি। বাকিতে ক্রয় মানে কি? বাকিতে ক্রয়ের কারণে পাওনাদারের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পাওনাদার হলো এক ধরনের দায়, পাওনাদার কি? বৃদ্ধি পেয়েছে। তাহলে আজকে আমরা পর্যায়ক্রমে হিসাব সমীকরণের যে প্রভাব, সেই প্রভাবগুলো আমরা একটির সাথে আরেকটির যে তুলনা, সেই তুলনার মাধ্যমে সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি আবার একটু সংক্ষেপে তোমাদের বলে রাখি যে আমাদের মূল যে হিসাব সমীকরণ A সমান L প্লাস E, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সংক্ষেপে বলি, যদি দুই পাশে তুলনা করি, সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, যদি সম্পদ কমে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। যদি এক পাশে আলোচনা করি, যদি একটা সম্পদ কমে তাহলে অবশ্যই আরেকটি সম্পদ কি হবে? বাড়বে। বিপরীত, যদি একটি সম্পদ বাড়ে আরেকটি সম্পদ কমবে, তাহলে হিসাব সমীকরণটা ঠিক থাকবে। যদি এই পাশে আলোচনা করি, যদি একটি দায় বাড়ে অবশ্যই মালিকানা সত্ত্ব কমবে, যদি মালিকানা সত্ত্ব বাড়ে অবশ্যই দায় কি হবে? কমবে। এইভাবে যদি আমরা তুলনামূলক ভাবে আলোচনা করতে পারি তাহলে হিসাব সমীকরণের যে প্রভাব লেনদেনের উপরে, সেটা আমরা সুন্দরভাবে বর্ণনা করতে পারবো। তোমরাও বাড়িতে এগুলো নিয়ে আলোচনা করবে। আজকের মতো ক্লাস শেষ দিলাম। তোমরা খুব সুন্দরভাবে বাড়িতে এগুলো চর্চা করবে। এরপরে হিসাব সমীকরণের যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর প্রভাব নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, ধন্যবাদ, ভালো থেকো সবাই।